মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট হলো যে দুইটি পরপর মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি 2 করে হয় তাহলে তাকে বলা হয় মৌলিক দ্বিজোট। আমি আবারও বলি, দুইটি পরপর মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি 2 করে হয় তাহলে তাকে বলা হয় মৌলিক দ্বিজোট। যেমন আমরা যদি লিখতে পারি 3 এবং 5, খেয়াল করেন 3 এবং 5-এর মধ্যে ব্যবধান কত? 3 এবং 5-এর মধ্যে ব্যবধান কত? 3 এবং 5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 2। তিন এবং 5-এর মধ্যে ব্যবধান হচ্ছে 2। অনুরূপভাবে 5 এবং 7-এর মধ্যে ব্যবধান কত? 2। আচ্ছা, এবার লিখেন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক দ্বিজোট 8টি। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক দ্বিজোট 8টি। লিখছেন? লিখছি স্যার। এরপরে লিখেন 101 থেকে 200 পর্যন্ত মৌলিক দ্বিজোট 60টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক দ্বিজোট 60টি। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি এখানে 3, 5 লিখে দিলাম, 5, 7 লিখে দিলাম, 11, 13 লিখে দিলাম। ওগুলোকে আপনারা বাকিগুলো আপনারা নিজের একটু লিখে নেবেন। আচ্ছা, এরপরে লিখেন লিখেন মৌলিক ত্রিজোট। মৌলিক ত্রিজোট। মৌলিক ত্রিজোট। লিখছেন? আচ্ছা, মৌলিক ত্রিজোট হলো আমরা একটা সংখ্যা লিখি, একটু খেয়াল করে দেখেন। আমরা যদি লিখি 3, 5, 7, পরপর 3টি মৌলিক সংখ্যা, এই 3টি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান কত করে? দুই করে স্যার। এই 3টি পরপর মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান কত করে? 2 করে। 2 করে। যদি পরপর 3টি মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান যদি 3টি পরপর মৌলিক সংখ্যার মধ্যে ব্যবধান 2 করে হয় তাহলে তাদেরকে বলবো কি আমরা? তাদেরকে বলবো আমরা মৌলিক ত্রিজোট। তাদেরকে বলবো আমরা মৌলিক ত্রিজোট। এবং গণিতে এখন পর্যন্ত কেবলমাত্র একটি মৌলিক ত্রিজোট আছে, একটু লিখেন। সেই মৌলিক ত্রিজোটটা হলো এই যে আপনারা সামনে যেটা লিখছেন, এইটা হলো সেইটা মৌলিক ত্রিজোট। লিখছেন? জি স্যার। লেখা হয়েছে? জি স্যার। লেখা হয়েছে? জি স্যার, লেখা হয়েছে। আচ্ছা।
আচ্ছা, তো আমরা মৌলিক ত্রিজোট লিখলাম। এখন আপনারা একটু চিন্তা করেন, দেখেন একটা মৌলিক ত্রিজোট আবিষ্কার করতে পারেন কিনা। যদি একটা মৌলিক ত্রিজোট আবিষ্কার করতে পারেন তাহলে নোবেল পুরস্কার পাবেন এবং আমাকেও নোবেল পুরস্কার দেওয়া হবে। যে আপনার ছাত্ররা যেহেতু একটা মৌলিক ত্রিজোট আবিষ্কার করতে পারছে, সুতরাং এই কারণে আপনি একটা পুরস্কার পান, আপনাকে এই পুরস্কারটা দেওয়া হলো। পারবেন? স্যার আপনি তো বলে দিলেন স্যার একটা মাত্র আছে। আচ্ছা, এটা আর নেই, মৌলিক ত্রিজোট আর পাওয়া যাবে না। পাওয়া যাবে না এটা বললে ভুল হবে, মানে এখন পর্যন্ত আর নেই। আচ্ছা, এরপরে আমরা পড়ব, লিখেন, এরপরে আমরা লিখব পারফেক্ট নাম্বার বা যোগ সিদ্ধ সংখ্যা। পারফেক্ট নাম্বার বা যোগ সিদ্ধ সংখ্যা। যোগ সিদ্ধ সংখ্যা। আচ্ছা বলেন তো, পারফেক্ট নাম্বার বা যোগ সিদ্ধ সংখ্যা বলতে কি বোঝেন? এটা তো প্রথম শুনলাম স্যার। এটা প্রথম শুনলাম স্যার। এই বিশাল বড় একটা অপরাধ করে ফেলছেন। এটা না শুনে বিসিএস পরীক্ষা দিতে গেলে আপনাদের জেল জরিমানা হতে পারে। একটা বিশাল বড় একটা অপরাধ, পারফেক্ট নাম্বার না শিখে বিসিএস পরীক্ষা দিতে যা, এটা কি একটা অপরাধ না? জি স্যার। আমরা তাহলে এই অপরাধে অপরাধী। আচ্ছা আমরা একটু উদাহরণ দেখি। যেমন ধরেন আমরা লিখলাম 6। আচ্ছা যেমন ধরেন আমি লিখলাম 6। 6-এর উৎপাদকগুলো কত কত একটু বলেন তো? 1 স্যার 1 6 2 3। আচ্ছা কাগজে লিখেন, 1 6 2 3 একটু কাগজে লিখেন। আচ্ছা 6-এর উৎপাদক নিয়ে আমরা কথা বলতেছিলাম। 6-এর উৎপাদক হলো 1 2 3 6। আচ্ছা এখন আমরা একটু দেখি তো, এর উৎপাদকগুলোর মধ্যে থেকে আমরা যদি 1 2 3 এর উৎপাদক, তো আমরা যদি এইখান থেকে 6কে বাদ দিয়ে বাকিগুলো যদি যোগ করি, 1 যোগ 2 যোগ 3 সমান কত হয় বলেন? 6 হয় না? জি স্যার। আচ্ছা আবার যদি আমরা 28 যদি চিন্তা করি, 28-এর উৎপাদকগুলো কত? 28-এর উৎপাদকগুলো কত? 1 2 4 7 14 28। একই রকম ভাবে আমরা যদি 28কে বাদ দিই, একটু খেয়াল করেন, এগুলো যদি যোগ করি এর যোগফল কত আসে? 28 আসে না? জি স্যার। আচ্ছা কোনো সংখ্যা উৎপাদকগুলোর যোগফল যদি ওই সংখ্যাটি হয়, তবে ওই সংখ্যা ব্যতীত, তাহলে ওই সংখ্যাকে বলা হবে পারফেক্ট নাম্বার বা যোগ সিদ্ধ সংখ্যা। আবার একটু লিখেন, কোনো সংখ্যার উৎপাদকগুলোর যোগফল, লিখছেন? কোনো সংখ্যার উৎপাদকগুলোর যোগফল লিখছি স্যার। যদি ওই সংখ্যা ব্যতীত, উৎপাদকগুলোর যোগফল ও সামনে লিখেন ওই সংখ্যা ব্যতীত, যদি ওই সংখ্যাটি হয় তাহলে তাকে বলা হবে পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। সংজ্ঞামঙ্গায় মনে রাখা লাগবে না,
পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা কোত্থেকে পাওয়া যায় সেইটাও আমরা মোটামুটি জানি, বা পারফেক্ট নাম্বার কিভাবে হয় সেটাও আমরা জানি। এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের পারফেক্ট দরকার নাম্বার, নেই। পারফেক্ট নাম্বারটা আবার একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, পারফেক্ট নাম্বারটা আবার একটু বললে ওই ভালো হতো। রেকর্ড, ক্লাস রেকর্ড থাকবে তো, দেখে নিও পরে, ঠিক বুঝছো? আছে। তো এবার আসি আমরা পারফেক্ট নাম্বার। মূলত পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, পি যদি একটি মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা হয়, তাহলে 2 টু দ্য পাওয়ার পি মাইনাস 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার পি, এইখান থেকে -1 হবে একটি পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা। তো আমাদের এটুকু মাথায় না রাখলেও হবে, এত কিছু আমাদের চিন্তা না করলেও হবে। পরীক্ষায় যেইটা আসে আমরা একটু সেইটা লিখে দিই। 6, 28, 496, 8128। এই মূলত এই চারটাই পরীক্ষায় দেওয়া হয়। এই চারটাকে যদি আমরা মাথায় রাখতে পারি বা এই চারটাকে যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা পরীক্ষায় আসলে পারবো। এর বাইরে এখন পর্যন্ত দেয় নেই বা দেওয়ার ইতিহাস নেই। 6, 28, 496, 8128। আচ্ছা, আমাদের কি বুঝতে কি সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা পারফেক্ট নাম্বার বা যোগসিদ্ধ সংখ্যা পড়লাম। আচ্ছা, এরপরে আসো আমরা পড়ব বিভাজ্যতার নিয়ম। বিভাজ্যতার নিয়ম। আমি আগের ক্লাসে একজন আমাকে প্রশ্ন করছিল যে স্যার, আপনি যে সংখ্যাগুলো দেখে দেখে বলতেছেন এটা এইটা দ্বারা বিভাজ্য, এটা এইটা দ্বারা বিভাজ্য, কিভাবে বুঝছেন? আমারও প্রশ্ন সেইটা, আমি কিভাবে বুঝেছি? আমার কাছে তো গায়েবী এলান ছিল না, তাহলে আমি বুঝেছি কিভাবে? আচ্ছা, এখন বিভাজ্যতার নিয়ম, ভাই এইটা পড়াইতে গেলে আমার এইটাতে একটা ক্লাস চলে যাবে। বিভাজ্যতার নিয়মে আপনারা সবগুলো নিয়ম বইতে পাবেন, শুধু একটা নিয়ম বইতে পাবেন না, বা বইতে আমি যেভাবে পড়াই সেই নিয়মটা বইতে থাকে না বা বইতে দেওয়া হয় না। তো বিভাজ্যতার নিয়মটা আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একটু খাতায় লিখেন, এইটা পাবেন না। 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আচ্ছা, লিখছেন 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম? লিখছি জি স্যার। স্যার। আচ্ছা, এখন 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো, যদি একটি সংখ্যা থাকে, ধরেন ফর এক্সাম্পল ধরেন 896। আচ্ছা, এখন এটাকে করবেন কি, এর যে সর্বশেষ যে অঙ্কটি থাকবে, সবার শেষে যে অঙ্কটি থাকবে, সবার শেষে যে অঙ্কটি থাকবে বা এককের স্থানে যে অঙ্কটি থাকবে, জি স্যার। এই অঙ্কটিকে আপনারা ডবল করবেন। জি স্যার। এই অঙ্কটিকে ডবল করে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক থেকে বিয়োগ করে দেবেন। 89। হ্যালো, বাকিটা বিয়োগ করেন। করছি স্যার, 77 হয়েছে। আচ্ছা, এখন দেখেন তো 77 কি 7 দ্বারা বিভাজ্য? জি স্যার। তাহলে এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 6-এর ডবল কি? 6-এর দ্বিগুণ, 6 গুণ 2 সমান কত? 12। ঠিক আছে?
12, তাহলে আমরা পাবো কত এইখানে? 896, 6 গুণ 2 সমান কত? 12। এই 12 আমরা বিয়োগ করব এইখান থেকে, বিয়োগ করলে কত পাবো? 7। যেহেতু এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, সুতরাং 896 7 দ্বারা বিভাজ্য হবে। যদি বিশ্বাস না করেন তাহলে আপনারা ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখতে পারেন। এই নিয়মটা সাধারণত সবগুলো বইতে থাকে না, ঠিক আছে? এই নিয়মটা সাধারণত সবগুলো বইতে থাকে না। এছাড়া বাকি যে নিয়মগুলো আছে ওই নিয়মগুলো আপনারা সব বইতে পাবেন, একবার পড়লেই বুঝবেন। আমি মুখে মুখে একটু বলে দিই। যে কোনো সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। 4, সংখ্যার একক স্থানে যদি একক এবং দশক স্থানে যদি শূন্য থাকে, অথবা একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার একক স্থানে 0, 5। এগুলো আপনারা সব বইতে পাবেন, এই কারণে এগুলো আমি আর পড়ালাম না। আমি পড়াবো আপনাদেরকে যেগুলো আপনারা বইতে পাবেন না। প্রশ্ন আসে যেখান থেকে, কিন্তু বইতে পাওয়া যায় না, আমি পড়াবো ওগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা লিখব রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি। বলেন তো, রোমান সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনাদের ধারণা আছে না, আইডিয়া আছে না? আছে স্যার। যদি আইডিয়া থেকে থাকে তাহলে এটার মান কত বলেন? এটা 10 স্যার। 10, আচ্ছা, এটার মান কত? এটা 5, এটা 5। আচ্ছা, সবাই পারতেছেন। এটার মান কত? ওটা স্যার এই 10 পর্যন্ত পারি স্যার ভালো করে। হ্যাঁ, এই তো যে 10 পর্যন্ত পারেন ওই 10 পর্যন্ত ভালো করে পরীক্ষায় দেয় না। এবার লিখেন, আমার সাথে সাথে লিখেন। যেটা আপনারা যেটা আপনারা ভালো পারেন ওইটা পরীক্ষায় দেয় না। এবার লিখেন এল, বড় করে লিখেন সি, তারপরে লিখেন ডি, তারপরে লিখেন এম। আমরা পেলাম কি? এলসিডি, অর্থাৎ এলসিডি মনিটর পেলাম আমরা পেলাম এলসিডি মনিটর। এবার এল এর নিচে লিখেন, এল এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 100, ডি এর মান হচ্ছে 500, এম এর মান হচ্ছে 1000। তোলেন, খাতায় তোলেন। তুলছি স্যার। একটু নোট লিখে রাখেন। রোমান সংখ্যা পদ্ধতি হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। লিখছেন? স্যার এরপরে লিখেন, এর নিচে লিখেন রোমান সংখ্যা পদ্ধতিতে শূন্য নেই। লেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দেই। এবার বলেন তো, সি এর মান কত? সি এর মান 100 স্যার। 100, ভালো কথা। এবার যদি বলি আমরা এলসি আর সিএল, বলেন তো কোনটার মান কত? স্যার কি ঝামেলায় পড়ে গেছেন না? জি স্যার। আচ্ছা, সি এর মান কত? 100। সি এর মান 100, এর মান কত? 50। 50। যদি বড় সংখ্যার বামে ছোট সংখ্যা বসে তাহলে বিয়োগ, যদি বড় সংখ্যার ডানে ছোট সংখ্যা বসে তাহলে যোগ। আমরা এইখান থেকে একটু মনে রাখি। এই হলো 5 আর এই হলো কত আমাদের? 1।
যদি আমরা এরকম লিখি তাহলে এর মান হবে কত 6, আর যদি এরকম লিখি তাহলে এর মান হবে কত 4। বোঝা গেছে? বুঝছি স্যার। এইটা দিয়ে জি স্যার, মাথায় এটা রাখবেন। বুঝছি। এবার বলেন, এবার এটার মান কত হবে? 50। এটা 50 স্যার। আর এটার মান কত হবে? 150। 150। বুঝতে পারছেন? আচ্ছা, জি জি স্যার। স্যার। এবার বলেন এল এর মান কত? 50। 50। 50। কিন্তু একটা টান দিয়ে দিলাম। এবার বলেন এল এর মান কত? পারবো না স্যার। কে বলতেছেন পারবো না? আরাফাত। আরাফাত বলতেছেন। বুঝতে পারতেছেন এখন পড়ালেখার কি অবস্থা জি আপনাদের? স্যার। অনলাইন অফলাইন সব জায়গায় কোচিং করছেন, কিন্তু এগুলা কেউ বলে নাই আর কেউ বলবেও না। এগুলো তো বইতেও পাই না স্যার। বইতেও পাবেন না, কিন্তু পরীক্ষায় তো দেয়। আচ্ছা, আমার একজন বোন আছেন, শারমিন, আপনি কি বুঝতে পারতেছেন কিছু? জি স্যার। আচ্ছা, মাঝে মধ্যে একটু যে বলছি না মিলাদের মধ্যে একটু হকমালা হকমালা করে ওরকম একটু করবেন, তা নাহলে আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা, এই যে চিহ্নটা, এই চিহ্নটা একটা বিশেষ নাম আছে, নামটা কি বলতে পারবেন? এটা লিখেন বার আমার বলে সাথে। স্যার। হ্যাঁ, বার বলে না স্যার? বার, নর্মালি বার বলে, কিন্তু রোমানে এটাকে বলে ভিনিকুলাম, ভিনকুলাম বলে। ভিন ভিনকুলাম, ভিনকুলাম। আর এটাকে আরেকটা নামে ডাকা হয় ভার্গুলা। আরেকটাকে বলে ভিনকুলাম, আরেকটাকে বলে ভার্গুলা। ভার্গুলা। এই ভিনকুলাম বা ভার্গুলা, এটার মানে হচ্ছে আপনি 1000 টাকা দিয়ে, 1000 দিয়ে গুণ করবেন, মাল্টিপ্লাই বাই 1000। তো 50-কে 1000 দ্বারা গুণ। হ্যাঁ, যার উপরে থাকবে সেটাকে 1000 দ্বারা গুণ করবেন। 5000। ও সরি, 50,000। হ্যাঁ, পেয়েছেন? পেরেছেন? জি স্যার। এখন কি একটু ভালো লাগে? স্যার ভালো যে লাগতেছে। আমাদের সাথে ক্লাস করলে ওই যে ওইটাই, আপনারা যেখান থেকে পড়া, অন্যান্য কোচিং সেন্টার বা অন্যান্য স্যারেরা যেখানে পড়া স্টপ করিয়ে দিবে, আমি ওইখান থেকে পড়া শুরু করি। আর আপনাদের যদি একটু বেসিকটা আরেকটুকু ভালো থাকতো তাহলে আরও পড়ার মজাটা আপনারা পেতেন, যে পড়ার মজাটা কি। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আসলে একটু প্রশ্নগুলো সলভ করি। এই প্রশ্নগুলোতে আমাদেরকে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 41 দ্বারা বিভাজ্য। এটা মূলত জনতা ব্যাংকে আসছিল, এটাকে আপনারা কোনো সূত্র দিয়ে করতে পারবেন না। ঠিক আছে, এই 65 নাম্বার, এইটার একটা সূত্র আছে। 8 দ্বারা বিভাজ্য সংখ্যার নিয়ম হচ্ছে, যদি একক, দশক এবং শতক স্থানীয় অঙ্ক, যদি শতক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। চেক করে আসুন। 056, এই 56, অর্থাৎ আমরা যদি এইখানে লিখি 56, এই 56 8 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আসেন 16 এবং 100, এর মধ্যে এই দুটি সহ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুব অনেকবার পরীক্ষায় দিয়েছে, অনেকবার। বলছে কি আমাদের 16 এবং 100 এই দুইটি সংখ্যার মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলছে আমাদেরকে। তাহলে আমাদের আপার লিমিট কত? আপার লিমিট হলো 100। লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট হলো 16। তো
এখন আমাদের দেখতে হবে এই দুটি সংখ্যা সহ, আচ্ছা আমি আগে করাই, 100 মাইনাস 16 ভাগ করব আমরা, ব্যবধান কত আমাদের 4, ভাগ করব আমরা 4 দিয়ে, যোগ করব এর সাথে 1। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, না বুঝলে সমস্যা নেই, পরের ম্যাটটা করাতে গিয়ে আমি আবার বুঝাবো। তাহলে দেখেন 100 থেকে 16 গেলে কত থাকবে? 84। 84কে ভাগ করবেন কত দ্বারা? 4 দ্বারা। এর সাথে যোগ করবেন কত? 1। তাহলে কত পাবেন? 22 যোগ 1 সমান কত? 23, সরি 21, 21 যোগ 1 সমান কত পাবেন? 22। আচ্ছা, এটা বুঝতে একটু আপনাদের প্রবলেম হতে পারে, সমস্যা নেই, আমরা পরের ম্যাটটা করালে এটা একটু খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, আমরা আসি পরের ম্যাটটিতে আসি। পরের ম্যাটটিতে আমাদের কি বলছে? পরের ম্যাটটিতে আমাদেরকে বলছে 5 এবং 95 এর মধ্যে 5 এবং 3 দ্বারা, এটাকে একটু বাদ দেন, আমরা এটা 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে বলছে আমাদের কাছে, বাদ দেওয়ার দরকার নেই। এটা 5 অথবা যদি বলতো তাহলে আমাদের দেখেন এই ধরনের ম্যাথ করতে হলে যদি একাধিক সংখ্যা যদি ও বলে তাহলে এটা খুব সহজে করতে পারবেন, কিন্তু যদি অথবা বলে তাহলে আপনারা আটকে যাবেন। তাহলে 5 এবং 3, প্রথমে আমাদের এই দুটো লসাগু বের করে নিতে হবে। 5 ও 3 এর লসাগু, 5 এবং 3 এর লসাগু সমান কত? 5 এবং 3 এর লসাগু হলো 15, তাই না? জি স্যার। এবার আপনারা আপার লিমিট বের করুন। আপার লিমিট আমাদের এখানে দেওয়া আছে 95, কিন্তু 95 কি 15 দ্বারা বিভাজ্য? স্যার, 95 কি 15 দ্বারা বিভাজ্য? না স্যার। আচ্ছা, যেহেতু 15 দ্বারা বিভাজ্য না, তাহলে 95 অর্থাৎ আপার লিমিটের 95 এর আগে কোন সংখ্যাটা 15 দ্বারা বিভাজ্য? 90। হ্যাঁ স্যার। আর আমাদের লোয়ার লিমিট কত? 5। হ্যাঁ 5, 5 কি 15 দ্বারা বিভাজ্য? না স্যার, 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই হলো আমাদের লোয়ার লিমিট। আচ্ছা, এখন নিচে আমাদের ব্যবধান কত বলেন তো? নিচে আমরা লিখবো কত? যত দ্বারা আমরা বিভাজ্য বের করব, আর এর সাথে একটা সরকারি 1। জি স্যার। তাহলে এবার করে ফেলেন। 90 থেকে 15 গেলে থাকবে কত আমাদের? 75। 75 ভাগ 15 যোগ 1 সমান কত? 6। তাহলে বুঝতে পারছেন, এটা যদি আপনার প্র্যাকটিস থাকতো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা করে ফেলতে পারতেন। আচ্ছা, বুঝতে কি কারো সমস্যা আছে? না স্যার। এটা কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, পরের ম্যাটটিতে আসুন। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3 এবং তৃতীয় অঙ্ক 8 হলে সংখ্যাটির মধ্যম অঙ্কটি কত? তাহলে আমাদের এখানে যেটা বলছে 9 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক হলো 3 আর তৃতীয় অঙ্ক হলো 8, তাহলে মাঝের সংখ্যাটি এটা বের করতে বলছে না? তো আমাদের 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটা আমি বলছি যে কোনো বই ধরলেই পাবে। 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে এবারে একটু দেখেন, 3 আর 8 কত? 11 না? জি স্যার। 11 কি 9 দ্বারা বিভাজ্য? না স্যার। তাহলে 11-র পরবর্তী কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য একটু বলেন তো? 18 স্যার। 18। তাহলে আমার এই যোগফলটাকে 18 বানাতে হবে। তাহলে এবার একটু দেখেন 11-র সাথে কত যোগ করলে 18 হবে? 7। তাহলে মাঝখানে বসাবো কত আমরা? 7। বুঝাতে কি পেরেছি? জি স্যার। আচ্ছা, আমার একজন বোন আছেন শারমিন, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কি ম্যাথ কি খুব কঠিন লাগে?
না স্যার, এখন একটু একটু সহজ লাগছে। আরও সহজ লাগবে, ম্যাথ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ আমার কাছে ম্যাথ পড়ে যদি ভয় পান তাহলে এটা আমার জন্য একটা চরম একটা ব্যর্থতা হবে। এই যে কি কঠিন কঠিন ম্যাথ, এগুলো বারবার পরীক্ষায় আসে, এগুলো আমরা করিয়ে ফেলতেছি। আরেকটুকু করাতে পারতাম, কিন্তু আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আমার এইখান থেকে প্রবলেমটা আপনারা বুঝতে পারতেছেন, আমি একটু ডিলে প্রবলেমে পড়ে গিয়েছে। এখন এটাকে ঠিক করতে হলে আমার পুরো সেট আপটাকে বন্ধ করতে হবে, কিন্তু আমি সেটা করতে চাচ্ছিলাম না। তারপরে আমি ক্লাস কন্টিনিউ করে যাচ্ছি। আচ্ছা, এইখানে এই যে ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে, 36 সংখ্যার ভাজক কয়টি? কেউ কি করতে পারেন এই ম্যাথটা? কি কেউ করতে পারেন? স্যার এটা গুণ নিয়োগ বের করে করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, করেন। যতগুলো গুণ নিয়োগ। আমি এইখানে একটু করি। 36 প্রথমে আমি 2 দ্বারা ভাগ দেব, 18। এরকম ভাগ দিতে দিতে যাব, 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে পাবো কত আমি? 9। আবার 2 দ্বারা ভাগ করব, সরি 2 দ্বারা ভাগ যাবে না, তাহলে আমি করব কত দ্বারা? 3 দ্বারা। 3 দ্বারা। হ্যাঁ, তাহলে 36 সমান আমি কত পাবো? 2 ইন্টু 2 ইন্টু 3 into 3 ইন্টু 3। তাহলে আমি লিখবো কি 2 স্কোয়ার ইন্টু কি লিখবো? 3 স্কোয়ার। 3 স্কোয়ার। আচ্ছা, 3 কিউব লিখে ফেলছে, মুছে দিচ্ছি। থ্রি স্কোয়ার। আচ্ছা, তো এখন ভাজক সংখ্যা, তাই না? হ্যাঁ, এই ভাজক সংখ্যা যখন বের করবেন, সিম্পলি আর কোনো কাজ নেই ভাজক সংখ্যা বের করতে গেলে। এইখানে এই যে আপনার পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করবেন, 1 যোগ করে গুণ করবেন। তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 1 যোগ করেন। আবার 3 এর পাওয়ার হচ্ছে 2, ওই 2 এর সাথে 1 যোগ করেন। তাহলে পাবো কত আমরা? 3 ইন্টু 3, দ্যাট মিন্স কত পাবো আমরা? পাবো আমরা 9। না। বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে এই টাইপের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আপনি একটু নিজেরা প্র্যাকটিস করবেন। ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিজেরা একটু প্র্যাকটিস করবেন। স্যার এটা হচ্ছে পাওয়ার যত থাকবে তার সাথে এক যোগ করব, 1 যোগ করে গুণ করবেন। গুণ করতে হবে। বুঝতে পারছি স্যার। হ্যাঁ। আচ্ছা, এইখানে আরেকটা মজার ম্যাথ আছে। সেই মজার ম্যাথ হলো যে নিচের কোন সংখ্যার, এখানে 72 নম্বরে যে ম্যাথটি আছে, নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বিজোড়? একটা জিনিস মাথায় রাখবেন, যদি যদি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়, আমি আগের কোনো একটা ক্লাসে বলেছি, পূর্ণবর্গ সংখ্যা যদি হয়, পূর্ণবর্গ সংখ্যা হলে ভাজক সংখ্যা হবে বিজোড়। ভাজক সংখ্যা কি হবে? ভাজক সংখ্যা বিজোড়। যদি বিশ্বাস না হয় তাহলে একটু দেখেন, আমরা 12 এর ভাজক বের করি। 12 কি পূর্ণবর্গ সংখ্যা? না। 2, এখানে পাবো আমরা 6, এখানে পাবো 2, এখানে পাবো আমরা 3। এবার দেখেন এর ভাজক সংখ্যা কত আসবে? 2 এর পাওয়ার 2, 2 এর সাথে 1 যোগ করলে কত আসবে? 3। আর 3 এর পাওয়ার কত? 1, এর সাথে 1 যোগ করলে আসবে 2, সমান কত? 6। আচ্ছা, একটু আগে তো আপনারা 36 এর ভাজক সংখ্যা বের করেছেন, কত পেয়েছেন বলেন তো? 9 পেয়েছেন না? আর 9। তাহলে 36 সংখ্যাটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি 6 স্কোয়ার সমান 36। তাহলে যেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা, ওই সংখ্যাগুলোর ভাজক সংখ্যা হবে বিজোড়। বোঝাতে পেরেছি? তাহলে আমার এখানে এখন কি বের করতে হবে? আমার এখানে বের করতে হবে কোন সংখ্যাটা বিজোড় সংখ্যা, সরি পূর্ণবর্গ সংখ্যা। এর মধ্যে 1024, এই সংখ্যাটাই হচ্ছে একমাত্র বিজোড় সংখ্যা। 1024কে রুট করলে আমরা 32 পাবো। তো 32 পাওয়া মানে কি? এটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এর ভাজক সংখ্যা করলে আপনারা বিজোড় সংখ্যা পাবেন। বাসায় বসে প্র্যাকটিস করেন, পেয়ে যাবেন। আচ্ছা, আর এখানে বিবিধ যেটা আছে, সেই বিবিধটা আমি আজকে আর করাবো না।